ডক্টর ইউনূসের আমলের মেটিকুলাস আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যিনি বহুভাবে বিতর্কিত হয়েছেন এবং সব থেকে বড় ক্ষতিটা করেছেন বাংলাদেশের ক্রিকেটের, বাংলাদেশের দলকে তিনি টি-20 বিশ্বকাপ খেলতে দেননি। তাছাড়া তো অনেক কিছু রয়েছে। আদালত পাড়াকে তিনি অস্থির বানিয়ে দিয়েছেন এবং স্বাধীন যে বিচার বিভাগ, সেই স্বাধীন বিচার বিভাগের ব্যাপারটা একেবারে তালাবদ্ধ করে দিয়েছেন। সেই আসিফ নজরুল ইদানিং দেখছি সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তার বক্তব্য পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। আমরা আওয়ামী লীগের আমলে বিএনপি সরকার সম্পর্কে খুবই বাজে বাজে মন্তব্য করা দেখেছি। এমনকি তারেক রহমান সম্পর্কে এত নষ্ট মন্তব্য করেছেন, এরকম বক্তব্যও দিয়েছেন যে তারেক রহমানের বন্ধু ওরকম একজন মানুষ হয় কি করে। একজন ব্যক্তির নাম বলেছেন যিনি একটি টেলিভিশন চ্যানেলের মালিক, যে টেলিভিশন চ্যানেলটা আওয়ামী লীগের আমলে বন্ধ ছিল। এরকম বক্তব্য তিনি সিজন চেঞ্জ হলেই নতুন নতুন বক্তব্য তিনি দেন এবং এই কাজে তিনি একেবারে পটু। একটা সময় তিনি শহীদ জাহানারী ইমামের সঙ্গে ঘাতক দালাল নির্মূল কমিটিতে কাজ করেছেন। এরপরে আমরা দেখেছি যে তার বয়ান ওই ঘাতক দালালদের পক্ষে চলে গেছে, ঘাতক দালালদের সমর্থন করতেও তাকে আমরা দেখেছি এবং তার সময়েই ওই ঘাতক দালালদের নানাভাবে মুক্ত করে দেয়া, খালাস করে দেয়া ব্যাপারগুলো আমরা দেখেছি। এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী কেউ জামিন না নিয়েও কিভাবে বাংলাদেশে বাস করা যায়, পাকিস্তান থেকে পালিয়ে থাকা জীবন ছেড়ে আসার পরে সেই বন্দোবস্তও তিনি করেছেন। যাই হোক, তিনি এবার মন্তব্য করছেন যে কথায় কথায় যারা জুলাইকে ব্যবহার করে তারা ধান্দাবাজ, অর্থাৎ জুলাই ব্যবসা এটা ধান্দাবাজি বলছেন। সেখানেই প্রশ্ন উঠেছে, এই ধান্দাবাজিটা কে শিখিয়েছে, কারা শিখিয়েছে? চলুন একটু মেটিকুলাস আসিফ নজরুলের বক্তব্যটা শুনে বুঝে ওঠার চেষ্টা করি যে তিনি এখন আবারও ভোল পাল্টানোর চেষ্টা করছেন কিনা, তার কাছে কোনো সিগন্যাল গিয়েছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ নজরুলের কথা। সম্প্রতি তিনি মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান, আওয়ামী লীগের নেতৃত্ব ব্যাপারটাকে স্বীকার করে নিয়েছেন এবং সেই আওয়ামী লীগের এইভাবে পতন হলো কেন সেটা আওয়ামী লীগকেই খুঁজে বের করতে হবে, এরকম একটা দারুণ পরামর্শও দিয়েছেন। অনেকদিন পর তার একটা কথা অন্তত ভালো লেগেছে। এই আসিফ নজরুলকেই আমরা দেখেছি আওয়ামী লীগের সময় বঙ্গবন্ধুর যে অসমাপ্ত চিঠি, কারাগারের রোজনামচা, এই বইগুলোর প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলেছেন। বাংলা ভিশনের টক শোতে সেই প্রশংসা বাণী এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে বেড়ায় এবং তিনি বলেছিলেন তার পড়া পৃথিবীর অন্যতম সেরা, অন্যতম না, পৃথিবীর সেরা জীবন কাহিনী হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি যে তিনি যখন শাসনভারে আসলেন তখন বঙ্গবন্ধুকে কিভাবে ভূপাতিত করা যায় তার মেটিকুলাস ডিজাইনটা তিনি নিজেই করছেন। যাই হোক, বহু রকম কথাবার্তা বলতে তিনি অভ্যস্ত। উপদেষ্টা হওয়ার আগে বলেছিলেন 21 লক্ষ অবৈধ ভারতীয় এদেশে কাজ করছে, তাদেরকে বের করতে হবে। অথচ 1.5 বছর তিনি সরকারে থাকলেন, তার সরকার 21 জন অবৈধ ভারতীয়কেও খুঁজে পেল না। তখন তিনি আবার ভোল পাল্টালেন, বললেন যে আমরা যখন কথা বলি বিভিন্ন সভা সেমিনারে তখন তো আর ক্যালকুলেটরে হিসাব করে কথা বলি না। এই হচ্ছে তার যুক্তি। এবার তিনি কি বলছেন, জাগো নিউজের এই শিরোনামটা দেখে নিন। যারা মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য জুলাইকে ব্যবহার করেন তারা ধান্দাবাজ। এটা আজকে এসে আপনি বুঝলেন? আপনার শাসনামলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার জন্য ডক্টর ইউনূস রিসেট বাটন পুশ করলো, তখন আপনি কোথায় ছিলেন? আপনার শাসনামলে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু না, মুক্তিযুদ্ধের ভাস্কর্য মুজিবনগর কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের অন্তত 3 শতাধিক ভাস্কর্য গড়িয়ে দেওয়া হলো। আপনার সরকার বুলডোজার নিয়ে বিজয় সরণিতে ভাষা আন্দোলন থেকে মুজিবনগরের 6টা ধাপে করা যে তোরণ, সেই তোরণ গুড়িয়ে দিল। তখন আপনি কোথায় ছিলেন ডক্টর আসিফ নজরুল স্যার?
আপনি তখন ঘুমাচ্ছিলেন সম্ভবত। আপনি ক্রিকেটকে ধ্বংস করার মেটিকুলাস ডিজাইন তো করেছিলেনই। আপনি এই যে মুক্তিযুদ্ধ বিষয়ে যখন কথা বলছেন তখন আপনি বোধহয় ভুলে গেছেন যে মুক্তিযুদ্ধের অবমাননা এবং বঙ্গবন্ধুর অবমাননা গত 55 বছরে সব থেকে বেশি হয়েছে আপনার সরকার, আপনি যে সরকারে ছিলেন এবং আপনি যে সরকারের সেকেন্ড ম্যান ছিলেন এবং আপনি যে সরকারের প্রধান হতে চেয়েছিলেন, এই খবরগুলো চতুর্দিকে ঘুরছে সেই সরকারের আমলে। আবার আপনিই বলছেন যে মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য যারা জুলাইকে ব্যবহার করেন তারা ধান্দাবাজ। এই ধান্দাবাজির স্কুলটা কারা খুলেছিল? আপনি এবং আপনার প্রিয় স্যার ডক্টর ইউনূস মিলেই তো খুলেছিলেন এই ধান্দাবাজির স্কুলটা, এবং এই ধান্দাবাজি শিখিয়ে শিখিয়ে আপনি একটা প্রজন্মকে মববাজ করেছেন, একটা প্রজন্মকে ধ্বংস করেছেন, একটা প্রজন্মকে পড়ার টেবিলে না নিয়ে আপনি মবের টেবিলে নিয়েছেন এবং তাদেরকে কিভাবে ধান্দা করে কোটি কোটি টাকা ইনকাম করা যায় সেটা শিখিয়েছেন। এখন আপনি বলছেন যে মুক্তিযুদ্ধকে মানে খাটো করে যারা জুলাইকে ব্যবহার করে তারা ধান্দাবাজ, মানে জুলাই ব্যবসা করে যারা তারা ধান্দাবাজ। প্রকাশ্যেই তো মনিরা শারমিনরা কিংবা ডাক্তার মিতুরা, ডাক্তার মিতু, মনিরা শারমিন না, সরি, ডাক্তার মিতু প্রকাশ্যেই তো বলছেন জুলাই ব্যবসা চলবে, হাদি ব্যবসা চলবে। এটা তো ব্যবসা, মানে প্রকাশ্যেই তো বলা হচ্ছে এবং বীর দর্পে বলা হচ্ছে, গর্বের সঙ্গে বলা হচ্ছে। আপনি কোথায় ছিলেন এতদিন? চলুন একটু ভেতরে ঢুকে। তিনি বলছেন যারা মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য জুলাইকে ব্যবহার করেন তারা ধান্দাবাজ, তারা মূর্খ, এমনটা আখ্যা দিয়েছেন তিনি। তার নিজের ফেসবুকে এটা লিখেছেন। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, মুক্তিযুদ্ধ মানে যদি মনে করেন শেখ পরিবার আর আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার স্বাধীনতা, তাহলে আপনি মুক্তিযুদ্ধ ও জুলাই দুটারই বিরোধী। আবার আপনি যদি মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য জুলাইকে ব্যবহার করেন তাহলে আপনি ধান্দাবাজ এবং মূর্খ ছাড়া আর কিছুই না। আসিফ নজরুল লিখছেন, হুমায়ুন আহমেদের একটা লেখা পড়েছিলাম। 1971 সালের 17 ডিসেম্বর তিনি ঢাকা শহরের অবস্থা দেখতে বের হয়েছিলেন। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এসে দেখেন এক নারকীয় দৃশ্য। একজন কিশোরী মেয়েকে ধর্ষণ এবং খুন করে ফেলে রাখা হয়েছিল। মেয়েটি বিহারি ছিল। তিনি বলেন, পরদিন 18 ডিসেম্বর প্রকাশ্যে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কয়েকজন কথিত রাজাকারকে খুন করা হয়েছিল ঢাকা স্টেডিয়ামে। ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফেলাসি এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এবং এই বিষয়ে লিখেছিলেন। এরপরও 1972 থেকে 75 সালে আওয়ামী লীগের অনেকে ও মুক্তিযোদ্ধা নামধারী কিছু মানুষ নারকীয় এবং পাশবিক কাণ্ড করেছে দেশে। মনে আছে এসব? তিনি বলছেন, ব্যক্তিবিশেষের এসব অপকর্মের জন্য মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে। এটা কি আমরা বলেছিলাম? বলিনি। আমরা কে? আপনারা কারা? এটা কি আমরা বলেছিলাম মানে আপনারা কোন পক্ষ? আপনারা কি রাজাকার পক্ষ? আপনি খুঁটিয়ে খুঁটিয়ে বিহারি একটা মেয়ের মৃত্যুর খবর সামনে নিয়ে আসছেন। আপনি খুঁটিয়ে খুঁটিয়ে স্টেডিয়ামে কয়জন রাজাকারকে মারা হচ্ছে সেটা সামনে নিয়ে আসছেন। আপনি তো খুঁটিয়ে খুঁটিয়ে 30 লক্ষ শহীদকে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমকে, এত এত বীরাঙ্গনার ইতিহাস যেভাবে আমরা জানি সেগুলোকে সামনে আনছেন না। আপনারা তো খুঁটিয়ে খুঁটিয়ে রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটাকে মুছে ফেলেছেন এবং আপনাদের সময় এদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে যে 30 লক্ষ শহীদ হয়নি, ওই 2000 হয়েছে, কিংবা 3 লক্ষ বিহারিকে মারা হয়েছে, তার জন্য বিচার হবে। আপনাদের আমলেই তো এটা প্রতিষ্ঠিত হয়েছে যে মুক্তিযোদ্ধাদের এক সময় বিচার হবে। এই যে সে কথা তো আমরা বলছি না। এই আপনারা কারা? কোন পক্ষ আপনারা? আপনারা কি রাজাকার পক্ষ, মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ, যে আপনারা বলবেন যে কই বিহারিকে মারা হয়েছে কিংবা রাজাকারদের মারা হয়েছে? এগুলো তো আমরা বলছি না। আপনার তো বাংলাদেশের পক্ষ হওয়ার কথা, আপনার তো মুক্তিযুদ্ধের পক্ষের হওয়ার কথা, আপনার তো স্মরণ থাকার কথা। আপনি একসময় শহীদ জাহানারা ইমামের সঙ্গে ঘাতক দালাল নির্মূল কমিটিতে কাজ করেছেন, সেটা নিয়ে আপনার অনেক বিতর্ক রয়েছে। পরবর্তীতে আপনি বিচিত্রার মতো পত্রিকায় সাংবাদিকতা করেছেন। সেখান থেকে এসে আপনি হুমায়ুন আহমেদের ওই বিহারি মেয়ের গল্প এনে নিজেই যে মুক্তিযুদ্ধের যে বীরত্বপূর্ণ ঘটনা, কই আপনি তো একটা উদাহরণ দিলেন না যে ওই মুক্তিযুদ্ধে অমুক শ্রেষ্ঠ যুদ্ধাপরাধী যার ফাঁসি হয়েছে সে অমুক জায়গায় এরকমভাবে নারকীয় তাণ্ডবে এতগুলো মানুষ মেরেছে, এতগুলো মা বোনের সম্ভ্রম নিয়েছে। কই একটা বীরাঙ্গনার একটা ইতিহাস সামনে এনেতে বললেন না যে রাজাকাররা যেভাবে এই বীরাঙ্গনা মাদের কিংবা বোনদের নষ্ট করেছে এবং পাকিস্তানি বাহিনীকে লেলিয়ে দিয়েছে, নিজেদের লোলুপ দৃষ্টি দিয়েছে, সেই ব্যাপারগুলো তুলে এনে বলছেন না তো? কই আমরা তো রাজাকারদের এখন বলছি না যে তাদের উত্তরসূরিদেরও আমরা বিচার করব, এরকম কথা তো বলছেন না। বলছেন কি যে কই আমরা তো এটা নিয়ে বলছি না। এবং কোনটা নিয়ে বলছেন না?
একটা বিহারি মেয়ের মৃত্যু এবং রাজাকার বিহারি মেয়ের মৃত্যু, ওইটা হুমায়ুন আহমেদের ওই বক্তব্য সম্পর্কে আমার একেবারে স্পষ্ট ধারণা নেই। ঘটনাটা ঘটে থাকলে অবশ্যই সেটা উচিত না, সেটা খারাপ ঘটনা। কিন্তু রাজাকারকে মেরেছে, এর জন্য আপনার ভেতরে এত জ্বালা কেন? তার মানে এখন আপনি ওই রাজাকারদের যারা মেরেছিল সেই মুক্তিযোদ্ধাদের বিচার করতে চান, তাই তো? করেন, সমস্যা কি? অনেক বেশি ক্ষমতাবান মুক্তিযোদ্ধাদের বিচার করেন, এবং সেটাই তো প্রতিষ্ঠিত করেছেন আপনাদের সরকারের সময়ে যে মুক্তিযুদ্ধ নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে। মানে টাকলা ব্যারিস্টাররা ওপেন বলবে 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না, ওপেন বলবে তথাকথিত ব্যারিস্টাররা যে 26শে মার্চ স্বাধীনতা দিবস মানি না, ওপেন বলবে যে রবীন্দ্রনাথ মালওয়ানের বাচ্চা, সে কেন আমার জাতীয় সঙ্গীত লিখবে, সেই জাতীয় সঙ্গীত আমি মানি না। আপনারা তো মুখ বুঝেছিলেন, কই রাষ্ট্রদ্রোহিতার মামলা তো দেননি। কিন্তু ওই ইসকন নেতা চিন্ময় প্রভু, তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মেটিকুলাস ডিজাইনে জেলবন্দি করে রেখেছেন আপনার সরকারে থাকা অবস্থায় আপনি, এবং আপনি স্পেসিফিকলি করেছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যেটা কোনোভাবেই প্রমাণিত হয়নি, তাকে জেলের ভোলে রেখেছেন। অথচ প্রকাশ্যে যারা বলেছে 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না, প্রকাশ্যে যারা বলেছে আর্মির ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব, তাদের কিছু করেছেন। এবং তাদেরকে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানিয়েছেন, যারা পাশে দাঁড়িয়ে থেকে সেনানিবাস উড়িয়ে দেওয়ার কথা বলা মানুষের দল করেন এবং সেই কথা বলাকে সাপোর্ট করেছেন। সময় এবং পরিস্থিতি সব কিছুই বদলায়। যেমন আপনাদের 1.5 বছরের মানে অপশাসনের থেকে মানুষ মুক্ত হয়েছে, মানুষ ভোট দিয়ে একটা গণতান্ত্রিক সরকার এনেছে। এবার আপনি সহ আরেকজন মেটিকুলাস উপদেষ্টা, দুজন মিলে লেগেছেন বিএনপিকে কিভাবে খুশি করা যায়। এতদিন বিএনপির মানে আওয়ামী লীগের সময় বিএনপি এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বলেছেন, এখন বিএনপিকে তুষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। এটাই আপনাদের প্রতিনিয়ত রং বদলানো এবং খোলস বদলানোর ইতিহাস। এই ইতিহাসের ধারাটা আমার মনে হয় পরিবর্তন হওয়া উচিত। কারণ মুক্তিযুদ্ধকে খাটো করে কোনো কিছু করা, সেটা ধান্দাবাজি। এবং সেটা মুক্তিযুদ্ধকে খাটো করে জুলাই করা, এটা মানে জুলাই ব্যবসা করা, মানে জুলাই করাতে তো অপরাধ নেই, জুলাই তো গর্বের ব্যাপার। মানে সব মানুষের কাছে না, কিছু মানুষের কাছে তো গর্বের ব্যাপার। সেই গর্বটা করলে তো তার অপরাধ হওয়ার কথা নয়। কিন্তু সেই গর্বটা আপনি মুক্তিযুদ্ধকে অবমাননা করার মাধ্যমে যখন করতে দিয়েছেন, করতে উৎসাহিত করেছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন, টাকা দিয়েছেন, তখন অপরাধটা তাদের চাইতে আপনাদের বেশি। এবং ইতিহাসে কখনো হয়তো এই শুধুমাত্র মুক্তিযুদ্ধকে অপমান করার জন্য, মুক্তিযুদ্ধের রিসেট বাটন টেপার জন্য ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। কোনো আইন আদালতে জবাবদিহি করতে না হলেও ইতিহাসে এই ব্যাপারগুলো কিন্তু লিখিত থাকবে। আমরা বহু পুরাতন ইতিহাস এখনও কিন্তু পড়ি, এখনও জানি, এবং সেই ইতিহাসকে রেফারেন্স হিসেবে ব্যবহার করি। আপনারা যে ইতিহাসের রেফারেন্সে ঢুকে গেলেন, সেই রেফারেন্সটা আজীবন কলঙ্কিত রেফারেন্স হয়ে থাকবে, যেমনটা কলঙ্কিত রেফারেন্স হয়ে আছে মীর জাফরের নামটা। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।